যে এতগুলো ভণ্ড লোককে উনি কি করে একত্রিত করেছিলেন। মানে এরা এক একজনের চেয়ে বড় ভণ্ড, এরা এক একজনের চেয়ে বড় দুর্নীতিবাদ ছিল। উদাহরণ দিচ্ছি আপনাকে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিন ধরে কয়েকজন উপদেষ্টা, বেশ কয়েকজন উপদেষ্টা, আপনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তারপরে আপনার নূরজাহান ফরিদা আক্তার, তারপরে আপনার ডক্টর আসিফ নজরুল, তারপরে তৌহিদ হোসেন, এরা সবাই উপদেষ্টা ছিলেন। কিন্তু এই উপদেষ্টারা বিভিন্ন সময়ে নানা রকম কথা বলতেছেন। তারা কথা বলতেছেন কি নিয়ে? তারা কথা বলতেছেন ওই সময়ে শেষ দিকে এসে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে এটা নিয়ে কথা বলছেন। এবং কেউ কেউ বলছেন এটা নাকি একটা কিচেন ক্যাবিনেটের মাধ্যমে হয়েছে, যেখানে খুব কম লোক ছিলেন। আবার কেউ কেউ বলতেছেন এটা কেবল ডক্টর খলিলুর রহমান এবং বাণিজ্য সচিব ওই সময় যিনি ছিলেন শেখ বশিরউদ্দিন, এই দুইজন এবং তার সঙ্গে ইউনূস সাহেব, এই তিনজনের আগ্রহে হয়েছে। নানা রকম কথা। আজকে আমি ইন্টারেস্টিংলি একটা আপনার ফটো কার্ড দেখলাম, যে সেই ফটো কার্ডটা আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। সেখানে বলা হচ্ছে সব দোষ ডক্টর ইউনূসের, আমি কিছু জানি না। এখানে ওই যে চারজনের নাম আমি একটু আগে আমি বললাম, সেই চারজনের ছবি দিয়ে তারা কে কী বলেছেন সেটা লেখা আছে। আমি বরং পরেই শোনাই কে কী বলেছেন। সাখাওয়াত সাহেব বলেছেন ডক্টর ইউনূসের কিচেন ক্যাবিনেট ছিল, আমাকে রাখা হয়নি। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই আমি সেখানে ছিলাম না, এটা বলেছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত। আর ফরিদা আক্তার বলেছেন বাণিজ্য চুক্তির আওতায় সস্তায় মাংস, পোলট্রি ও প্রাণীজ পণ্য আমদানির তীব্র বিরোধিতা করেছি। শেষ দিন পর্যন্ত এই চুক্তির বিরুদ্ধে লড়েছি, চুক্তি ঠেকাতে পারিনি। আর তৌহিদ হোসেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেছেন পরে জানতে পারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে 6 জন উপদেষ্টা প্রতি মঙ্গলবার বৈঠক করেন, যাকে কিচেন ক্যাবিনেট বলা হতো। সব সিদ্ধান্ত সেখানে হতো। মার্কিন চুক্তির বিষয়ে আমি বা পররাষ্ট্র মন্ত্রণালয় অবহিত নয়। আর ডক্টর আসিফ নজরুল বলেছেন মার্কিন চুক্তি নিয়ে ডক্টর ইউনূস আমাকে ডাকেননি। আমি এই চারটা একটু বিশ্লেষণ করি আপনাদেরকে। যেমন আমি মানে মোটামুটি বোঝা গেল যে ওনারা বলতে চেয়েছেন যে ওনারা জানতেন না, ওনারা বিরোধিতা করেছেন, এই ধরনের একটা চুক্তি হওয়ার ব্যাপারে ওনাদের আপত্তি ছিল। ব্রিগেডিয়ার সাখাওয়াত অবশ্যই এই চুক্তি নিয়ে বলেননি। উনি বলেছেন যে ডক্টর ইউনূসের একটা কিচেন ক্যাবিনেট ছিল, ওখানে সব কিছু হতো। তো এই যে ছিল, এই যে তারা চুক্তিটা করলো, আপনি তো পছন্দ করেননি, আপনি আপত্তি করেছেন। তো আপত্তি কথাটা প্রকাশ করলেন না কেন? আপত্তি কথাটা আপনি এখন বলছেন, মানে সেই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার পর যখন ওই সরকারের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আপনি সাধু সাজতেছেন। তখন আপনার এই সাধুগিরি কোথায় ছিল? এই যে বানিয়ে নিজেকে সাধু প্রমাণ করার প্রচেষ্টা, এটাকে বলা হয় ভণ্ডামি। আপনি আরও কয়দিন দেখবেন অনেকেই বলবে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলতেছেন ওখানে একটা ডিপ স্টেট ছিল, ডিপ স্টেট তাদের কী করতে চেয়েছিল। তখন বললেন না কেন? মাহফুজ আলম তিনি অনেক কাহিনী জানেন, মানে জ্ঞান গর্ব কথা বলতেছেন, তখন বললেন না কেন? তখন আপনারা পদত্যাগ করতে পারতেন, বলতে পারতেন এতে দেশের ক্ষতি হবে। তৌহিদ হোসেন সাহেব বলছেন, উনি কি বলছেন, তুমি নাকি 3 বার পদত্যাগের কথা ভেবেছেন। মানে বলেন না, কিন্তু বলতেন 3 বার পদত্যাগ দিয়েছিলাম তাহলে বুঝতাম, তা না, উনি ভেবেছেন। কিন্তু সরকারের ভাবমূর্তি নষ্ট হবে এটা ভেবে আর পদত্যাগ করেননি। আপনার কাছে সরকারের ভাবমূর্তি বেশি না এই দেশের ভবিষ্যৎটা বেশি? এই সমস্ত লোক তো ভণ্ড, চূড়ান্ত ভণ্ড। এই ভণ্ডরা এখন মহানায়ক সাজতেছেন, সাধু সাজার চেষ্টা করতেছেন। কি বলবেন? আপনি পারতেন তখনই বলতেন, কেন হয় নাই বাংলাদেশে এরকম? এর আগে যে ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ উনি যখন প্রেসিডেন্টও ছিলেন, উনি যখন প্রধান উপদেষ্টা ছিলেন, একই সঙ্গে 2টো পদেই ছিলেন, তখন কি 4 জন উপদেষ্টা পদত্যাগ করেননি? করেছিলেন। আপনারা করলেন না কেন? আপনি বলতেন যে এটা আমি এর সঙ্গে একমত না, আমি করবো না, এটা আপনারা প্রকাশ করতেন, জনগণকে জানালেন না কেন? সমস্ত গুড় মধু খাওয়ার পরে এখন সাচ্ছেন সাধু না? এই সাধুদেরকে চিনে রাখেন আপনারা। আমি জনগণকে বলছি, এদেরকে চিনে রাখেন।
সমাজে যেখানে এরা যাবে এদেরকে সম্মান করবেন না। আমি অপমান করতে বলি না, মব করতে বলি না, বাট আমি বলছি এদেরকে সম্মান দেখাবেন না। এরা কেউ সম্মানের যোগ্য নন। ফরিদা আক্তার এত কিছু করেছেন, ওনার হাজব্যান্ড ফরহাদ বাজার এখন বিপ্লবী কথাবার্তা বলেন। তখন তো আপনার ঘরেই থাকতেন উনি, প্রতিদিন অফিস থেকে তো আপনার ঘরেই ফিরতেন। বললেন না কেন পদত্যাগ করতে থাকে? বললেন না কেন এই বিষয়গুলি জনগণের সামনে আনতে? বলেননি। এরা সবাই গিয়েছিল যার যার নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য। দেখেন, সবারই কিন্তু আপনার অভিযোগের তীর কিন্তু একজনের দিকে, সেটা হল ডক্টর খলিলুর রহমান। এই খলিলুর রহমানই এই চুক্তিটা সম্পাদন করেছে। চুক্তিটা কত খারাপ আপনি যেটা জানতে চান, আজকে একটা দৈনিক প্রথম আলোতে একটা নিউজ বেরিয়েছে, আপনারা পারলে পড়ে দেখেন। এটা ডক্টর প্রফেসর আনু মোহাম্মদ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার ছিলেন, ইকোনমিক্সের অর্থনৈতিক শিক্ষক ছিলেন। তিনি একটা লেখা লিখেছেন, আপনারা পারলে একটু পড়েন। এই লেখাটা শিরোনামটা খেলে আমি পড়ে শোনাই। শিরোনামটা হলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন চুক্তি করার মতো দেশ খুঁজে পাওয়া কঠিন। উনি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা আমাদের হয়েছে, এ ধরনের একটা চুক্তি করার মতো দেশ এই পৃথিবীতে আর দ্বিতীয়টা পাওয়া যাবে না। একমাত্র বাংলাদেশই এরকম আহাম্মক বলেন, আত্মসম্মানহীন বলেন, অথবা দালাল টাইপের লোক বলেন, বোধহয় আর পৃথিবীতে কোথাও নাই। এবং সেই দালাল গোষ্ঠীর শিরোমণিকে ডক্টর ইউনূস, ডক্টর খলিল এবং শেখ বশির, এই তিনজনের যৌথ প্রযোজনায় এই চুক্তিটা হয়েছে। শেখ বশিরকে চিনলেন যে আকিব সাহেবের ছেলে। তো এরা হলেন গিয়া আমাদের দেশটাকে এত অপমান করার জন্য, এত গোলামির নাক পাশে আবদ্ধ করার জন্য নটের গুরু। এই নাটের গুরুরা এই কাজগুলি করেছে। দেখুন এরা কতটা ব্যক্তি স্বার্থের জন্য লালায়িত। এই যে ডক্টর খলিল, একে আবার কোন বিবেচনায় এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী বানাইছে এখন আমি জানি না। এই প্রশ্নটা যেদিন ওনার নামটা দেখেছি আমি ওই দিন থেকেই প্রশ্ন করছি যে হোয়াই ডক্টর খলিল। আমি শেষ পর্যন্ত নিজের থেকেই একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, সেটা হলো হয়তো এই খলিল এই সরকারকে এক ধরনের জুজুর ভয় দেখিয়ে রেখেছে। হয়তো আমেরিকা খলিলকে এখানে ঢুকিয়ে দিয়েছে, বপন করেছে যে খলিলকে রাখতে হবে, নাহলে আমরা তোমাদেরকে কিন্তু ক্ষতি করব। আমেরিকার ভয়ে এক একজনের হাত পা কাঁপাকাঁপি করতেছে এই সরকারের। এত ভীতু সরকার দিয়ে আমরা কী করবো এটা আমি বুঝি না। ডক্টর খলিল এখানে আছেন এবং এটাও শোনা যাচ্ছে আমেরিকা নাকি এমন ভয় দেখাচ্ছে যে ডক্টর ইউনূসকে নাকি কোনো একটা পদে বসাতে হবে, সেটা রাষ্ট্রপতি হলে এটা কি ভালো হয়। শোনা কথা জানি না এখন পর্যন্ত। এখন ডক্টর খলিল কি করছেন আমি ওনার সম্পর্কে একটু বলি, তাহলে বুঝবেন আপনারা। এই লোক প্রথমে কথা উঠেছিল সে বাংলাদেশের নাগরিক কিনা, তারপরে সে দাবি করলো না আমার আমেরিকার নাগরিকত্ব নেই বাংলাদেশ ছাড়া। আমার প্রশ্ন হলো, আপনি 24-25 বছর যে আমেরিকায় ছিলেন কীভাবে ছিলেন ভাই? আপনি কোন প্রক্রিয়ায় ছিলেন? আপনি অবৈধ হিসেবে ছিলেন? তার মানে আমেরিকায় আপনার থাকার ব্যবস্থা আছে, আপনি যে কোনো সময় চাইলেই আমেরিকায় গিয়ে থাকতে পারবেন, আপনার গ্রিন কার্ড আছে, অত অন্য কিছু আছে। তো যে লোকের বিদেশে থাকার ব্যবস্থা আছে সেই লোককে দেশের মন্ত্রী বানানো হয় কোন বিবেচনায়, এটাও আমি বুঝি না। আমি কিন্তু শুরুর থেকেই বলে আসছি যে দ্বৈত নাগরিকত্ব যাদের আছে এবং যাদের বিদেশে বৈধভাবে থাকার সুবিধা আছে তাকে দেশের কোনো নীতি নির্ধারণী পদে রাখা উচিত না। এটা আমি একদম শুরুর থেকে বলে আসছি, উচিত না। এদেরকে আপনি বিপদের সময় কাউকে পাবেন না। এই আশিক চৌধুরী একজন বিডার চেয়ারম্যান বানিয়ে রাখছেন, সে তো যুক্তরাজ্যের নাগরিক রে ভাই। একটা বিদেশি নাগরিককে আপনি আমাদের এখানে বানিয়ে রাখছেন কেন? সে কি বিদেশি বিনিয়োগ এ পর্যন্ত আনতে পারছে? কি আনতে পারছে দেখাক না। তাকে এনে এখনও পালতেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের বপন করে দেওয়া বৃক্ষ বড় হচ্ছে। ডক্টর খলিল দেখেন কি করছে। এর মধ্যে আজকে একটা দ্য টাইমস অফ বাংলাদেশ নামক একটা পত্রিকা, ওদের এখানে পড়লাম একটা নিউজ যে উনি নাকি 1 বছরের জন্য একটা ছুটির চিন্তা করতেছেন। 1 বছরের ছুটি নেবেন। এটা কীভাবে? এই যে আসছে 2 তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হবে। এই নির্বাচনটা প্রতি বছর হয়, যখন হয় তখন একটা নির্দিষ্ট এলাকার এরিয়া হয়ে হয়। যেমন এইবার এই এশিয়া অঞ্চলে থেকে একজন কাউকে করা হবে।
এই জন্য এই পদের জন্য দুজন প্রার্থী আছে, একজন হলো সাইপ্রাসের, একজন হলো বাংলাদেশের। বাংলাদেশ থেকে প্রার্থী করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে। এখন সাধারণ পরিষদের এই যে পদটা, সভাপতি পদটা, এটা কিন্তু অনেকে সার্বক্ষণিক হয়, অনেকে খণ্ডকালীন করে। মানে উনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, আবার যখন অধিবেশন হবে তখন ওখানে যাবেন, এরকম হয়। উনি নাকি 1 বছরের জন্য ওখানে পূর্ণ স্থায়ীভাবে থাকতে চান, ওখানে থাকবেন। তার মানে এই সময়টা উনি এখান থেকে ছুটি নিয়ে যাবেন অথবা লিয়ে যাবেন। কী বলবো, আমার হাসি উঠে। মানে উনি গাছেরটাও খাবেন, তলারটাও করাবেন, এবং আমাদের সরকার সেটা হাসির মুখে মেনেও নেবেন বলে ধারণা করা হচ্ছে। আর এই নির্বাচনে সাইপ্রাস যারা মেম্বার দেশ তারাই কিন্তু এটা ভোট দেয়, এবং এটাতে আমাদের বিজয়ের সম্ভাবনা একটু আছে এই কারণে সাইপ্রাসের প্রার্থী আমাদের মতো অতটা তৎপর হতো না। কারণ আমাদের প্রার্থী যিনি আছেন খলিলুর রহমান, উনি কিন্তু সরকারি টাকায় দুনিয়ার বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন নিজের এই পদে নির্বাচনে যাতে ভোট পান তার তদবির করার জন্য, তার প্রচার করার জন্য। ধরা যাক ভোটে উনি জিতলেন, এই যে জিতলেন তা আমার লাভ কী, আমার দেশের লাভ কী? ঠিক আছে, কূটনৈতিকভাবে আমরা বলতে পারবো যে সাধারণ পরিষদের চেয়ারম্যান হয়েছি আমি। আরে ভাই, সাধারণ পরিষদের চেয়ারম্যান গত বছর কে ছিল আপনি জানেন? আমি দর্শক আপনাকে বলছি, জানেন আপনি? তার আগের বছর কে ছিল আপনি জানেন? তার আগের বছর কে ছিল জানেন? সাধারণ পরিষদের চেয়ারম্যান হলেই কি না হলেই কি, এতে আহামরি কিছু হয় না। কিন্তু এটা হওয়ার জন্য বিভিন্ন দেশে ডক্টর খলিল যে এখন ঘুরে বেড়াচ্ছেন, এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ ভোট প্রার্থনার জন্য। কার টাকায় ঘুরছেন? ওনার ব্যক্তিগত টাকায় না দেশের টাকায়? দেশের টাকায় উনি ঘুরছেন, উনি টাকাটা দেশ ওনাকে টাকাটা কেন ওনার জন্য ব্যয় করছে? আমরা তা, এটা তো আমাদের টাকা। আমার এখানে 1 টাকা হলে